রবিবারের দ্বীপ্রহরে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে দুটো সপ্তাহ বাদে, দুটো সপ্তাহ উনি ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি, 2 সপ্তাহ করে 4 সপ্তাহ, কিন্তু তিনি ফিরে এসছেন এবং তিনি উত্তরবঙ্গের রাজা, রাজ জ্যোতিষী যাকে বলা হয় উত্তরবঙ্গের, তো তাকে আমরা ফেরত পেয়েছি এই সময়। এবং একই সাথে তার কাছ থেকে আজকে যে বিষয়গুলো জানবো খুব বেশি করে, সেটা হচ্ছে দেখুন, সামনে কিন্তু আমাদের অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো আছে। বাসন্তী পুজো কিন্তু দুর্গাপুজোর থেকেও পাওয়ারফুল একটা সময় বলা হতো, কারণ দুর্গাপুজোটা হচ্ছে প্র্যাকটিক্যালি রাম যখন রাবণকে মারতে যায় তখন অকাল বোধন হয়েছিল। বাসন্তী পুজো কিন্তু অ্যাবসলিউটলি ব্রাহ্মণদের দ্বারা, রাম তো ব্রাহ্মণ ছিলেন না, ক্ষত্রিয় ছিলেন, তিনি পুজো করেছিলেন, মানে ওই রাবণের কাছ থেকে একটা আশীর্বাদ পেয়েছে, সে যাই হোক। কিন্তু এটা অরিজিনাল দুর্গাপুজো যেটা হচ্ছে অন্নপূর্ণা পূজা, যেটা আমাদের চৈত্র মাসে হয়, এবং তার সঙ্গে নবরাত্রি থাকে, এবং এই নবরাত্রি পালন করেন অনেকে। কেন করেন, কি বৃত্তান্ত, করলে কি ভালো হয়, এগুলো তো আমাদের জানা দরকার। এই দুয়ের মিশেলে আমরা কিন্তু আজকে আলোচনা করব যে এই নবরাত্রি এবং এই অন্নপূর্ণা পুজোতে যাদের সময় খারাপ যাচ্ছে তাদেরকে কি করে ভালো করা যাবে, যাদের ভালো সময় যাচ্ছে কি করে আরও ভালো রাখা যাবে। তো আমরা যে অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানটাই আপনি কিন্তু CTVN AKD আপনার হাতের যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাতে ডাউনলোড করে আপনি দেখাতে পারেন। সেটা আপনাকে ডাউনলোড করতে হবে CTVN AKD প্লাস, এবং AKD প্লাস বলার সঙ্গে সঙ্গে যেটা চলে আসবে সেখানে কিন্তু ইউটিউবে পাবেন। ইউটিউবে আপনি CTVN AKD প্লাস বলার সঙ্গে সঙ্গে ওটা নেমে আসবে। তো নেমে আসার পর সেটাতে আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি অ্যাবসলিউটলি আজকের অতিথির অনুষ্ঠান দেখতে পারবেন। এবং আজকের অতিথির অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে রয়েছেন, 4টে সপ্তাহ তাকে পায়নি, এটা আমাদের বিগ মিস। সো ইট ইজ হিয়ার আওয়ার বিলাভেড গ্রেট কিং অফ নর্থ বেঙ্গল, রাজদীপ শাস্ত্রী। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই, এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে যেই প্রশ্নটা আপনি করলেন যে এই চৈত্র নবরাত্রি, এই আমাদের দুটো নবরাত্রি আমরা মূলত পালন করে থাকি। বিশেষ করে একটা আশ্বিন মাসে যেটা হচ্ছে অকাল বোধন, এবং এটা কিন্তু কালের বোধন। এই চৈত্র নবরাত্রিটা কিন্তু কালের বোধন। এই সময় কিন্তু রাবণ কিন্তু মায়ের পুজো করেছিলেন, এবং এই যে কালের বোধন, এই সময় যে নবরাত্রি থেকে শুরু করে বাসন্তী পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে দিনগুলো সামনেই আসছে, এটা কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট একটা দিন। কারণ এই সময় কিন্তু মানে মায়ের যদি পুজো করা যায়, বিশেষ করে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, যাদের মানে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড বিলম্বিত, এবছর প্রচুর ছেলেমেয়ের বিয়ে হয়েছে, অনেকের বিবাহ কিন্তু বারবার কেটে যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। শনি মঙ্গলের বীজযোগ রয়েছে, কুণ্ডলীর মধ্যে কিন্তু অশুভ কালসর্পদোষের প্রভাব রয়েছে, চাকরি বাকরি হচ্ছে না, কিছুতেই ইন্টারভিউ দিচ্ছে, কিছুতেই কোনোভাবে কোনো কিছু হয়ে উঠছে না। এই সময় কিন্তু এই নবরাত্রির সময় বিশেষ করে আমি কিন্তু দুর্গা কবচ বিভিন্ন রকম প্রয়োগ করছি। এই প্রয়োগগুলো মানুষের যখনই আমি প্রয়োগগুলো তুলে দিচ্ছি, তার কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। আমি আসবো আপনার ওই কথাতে। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে সম্প্রতি তিনি কিন্তু সম্বর্ধিত হলেন জ্যোতিষরত্ন হিসাবে। জ্যোতিষীদেরও কিন্তু এই ধরনের রিওয়ার্ড দেওয়া হয়, এবং সম্মানিত হলেন কিন্তু কলকাতা শহরে এসে। এবং তার হাতে যিনি সম্মান বা সম্মাননা যার হাত থেকে তিনি পেলেন, চমকে যাবেন দেখে। এক ঝলক দেখে নিন, তারপর আমরা আবার আসবো, দেখবো এক। নমস্কার, আমি রাজদীপ শাস্ত্রী। আজকে এই অনন্য সম্মান পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পেয়ে আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। এই ভারতবর্ষের বুকে এই জ্যোতিষ শাস্ত্রকে এভাবে আমি তুলে ধরেছি, এবং মানুষের সেবায় আমি দিনরাত নিরন্তর পরিশ্রম করে চলেছি। তার ফলস্বরূপ কিন্তু আজকে এই পুরস্কার আমি পেলাম। আর বাংলা সিনেমার অন্যতম অভিনেতা, যাকে বাংলা ইন্ডাস্ট্রি নামে পরিচিত, তার হাত থেকে এই অনন্য সম্মান পেয়ে আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতা।
কি বললেন প্রসেনজিৎ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে জ্যোতিষ অনন্য সম্মান পেয়ে এবার কলকাতার বুকে যে অনন্য সম্মান দেওয়া হয়েছে, এটা পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পেয়ে এবং যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। না, সেটা তো ঠিক আছে। উনি কি বললেন? তিনি বললেন যে দেখুন, আমরা মানুষ গড়ার কাজ করছি, মানে সমাজে দেখুন অনেক মানুষ অনেক ডিপ্রেশনে থাকেন, নানা রকম হতাশায় থাকেন, এবং জ্যোতিষ শুধুমাত্র জ্যোতিষ করে একটা স্টোন পরিয়ে দেওয়া শুধু জ্যোতিষের কাজ নয়। জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, মানুষের পাশে থেকে সর্বক্ষণ যে কাজ করে চলা। একটা হিরো কিন্তু সব সিনেমায় যে সে হিট করবে তাই জন্য সে হিরো তা কিন্তু নয়। হিরো মানেই যে সে সারা জীবনের হিরো। তো ঘটনাটা হচ্ছে যে এই অনন্য সম্মান সেই জন্য প্রদান করা হয়েছে মানুষের পাশে থাকা, এবং মানুষের ফিডব্যাকগুলো আমার কাছে খুব ভালো ভালো আসে এবং মানুষ পছন্দ করছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, প্রচুর সমস্ত জায়গায় কিন্তু আমি দৌড়ে যাচ্ছি, এবং এই জন্যই কিন্তু এর আগে আমি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত থেকেও পুরস্কার পেয়েছি, এবং আমার একটা লেখা বই কিন্তু প্রকাশিত হয়েছে। এই যে বিষয়গুলো চলছে, এগুলো কিন্তু মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং তারা মার কৃপার জন্যই কিন্তু সম্ভব। নিশ্চয়ই। এবং আমি নিরন্তর প্রয়াস চালিয়ে যাব মানুষের পাশে থাকার জন্য। এবং আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আমি কিন্তু বারবার মানুষকে বলি, অনেক সময় বলে না যে মানুষ যে পাওয়া যাচ্ছে না, বা না, আমার ক্ষেত্রে সেরকম কোনো, হয়তো আমি স্নান করতে যাচ্ছি বা পুজোতে আছি, সেই সময় বাদ দিয়ে কেউ যদি আমায় ফোন করে রাখেন, আমি তাকে কিন্তু কল ব্যাক নিজেই করি এবং মানুষের পাশে থাকি। আপনারা ভরসার জায়গায়, অনেকে বলেন যে জ্যোতিষীরা ফোন ধরে না, আমি কিন্তু ফোন 24 ঘন্টা ধরি। যারা এসেছেন, যারা ভবিষ্যতে আসবেন, তারা প্রত্যেকেই জানেন। যারা এসেছেন তারা তো বিশেষ করে জানেন যে আমার ফোন সবসময় খোলা থাকে, এবং মানুষের সাথে আমি যত শত ব্যস্ততার মধ্যে হয়তো তার সাথে কথা বলতে চাই, কারণ মানুষ কোনো একটা সমস্যা নিয়ে কিন্তু আমার কাছে আসে। সেই সমস্যার সমাধান যেমন দরকার, তেমন তাকে একটা সুপরামর্শ, একটা পরামর্শ কিন্তু একটা জীবন কিন্তু বদলে দিতে পারে। মানুষের সুপরামর্শ দেওয়ার জন্যই কিন্তু আমি বসে আছি। মানুষের পাশে থাকাই কিন্তু আমার একমাত্র ধর্ম। আচ্ছা, এখানে অনেকগুলো টুকরো টুকরো আমার কাছে প্রশ্ন রয়েছে। সেই প্রথম প্রশ্নটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা মোটামুটি শেষ, হ্যাঁ, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ইত্যাদি। এবার নর্থ বেঙ্গলেও এতগুলো কলেজ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে। আমি নর্থ বেঙ্গলের মানে ইয়েতে বলছি, অ্যাঙ্গেলে বলছি। তো এরা কি পড়বে? বিজ্ঞান পড়বে, আর্টস পড়বে, না কমার্স পড়বে? আচ্ছা, আর্টসে গেলে কি কি পড়তে পারে? হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারে, ম্যানেজমেন্ট পড়তে পারে ইত্যাদি। তো এই যে নানান দিক রয়েছে, এটা কিন্তু আজকে ভীষণ প্রয়োজন, খুব ভীষণ প্রয়োজন। যদি কোনো সাবজেক্ট যদি কোনো কারণে ভুল হয়ে যায় না, তবে কিন্তু জীবনের বছর নষ্ট হয়ে যায়। কারণ একটা মানুষ যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, যেই সাবজেক্টের প্রতি মানুষের ভালোবাসার জন্ম নেয় বা তার হরোস্কোপে সাপোর্ট করে, সেই সাবজেক্ট নিয়ে যদি সে এগোয়, তবে ভবিষ্যতে বিশাল কিন্তু একটা জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই জন্য আমি বলি যে এখন থেকেই কাউন্সেলিং করে, এবং আপনার বাচ্চার চার্টে বা আপনার সন্তানের চার্টে কি কানেকশান বসে আছে। হ্যাঁ, আপনি মনে করেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অনেক দূর, কিন্তু তার আগে থেকেই আমার কাছে আসবেন, এসে নিয়ে কুষ্টি করে নিয়ে যাবেন, কুণ্ডলি করে নিয়ে যাবেন। আমি বলে দেবো, সায়েন্স নেবে না, আর্টস নেবে না, কমার্স নেবে না, অন্য কোনো সাবজেক্টের দিকে সে এগোবে না, অ্যাব্রড যাবে, বৈদেশিক কানেকশান কুণ্ডলিতে আছে কিনা, বিদেশে গিয়ে পড়াশোনা করবে কিনা। আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছে, হ্যাঁ, ব্যাঙ্গালোরের থেকে বিভিন্ন জায়গায় আছে, যারা বিদেশে পড়াশোনা করছে আমার কাছে। সেই চাকরি বাকরি করছে, পড়াশোনার ক্ষেত্রেও প্রচুর, মানে ভুরি ভুরি উদাহরণ, এক দুটো তো আমার মনে পড়ে, তাই এই সময় বলছি। এরকম ভুরি ভুরি উদাহরণ আমার কাছে আসে, যাদের আমি কাউন্সেলিং করে বলে দিয়েছি যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কিন্তু তার জীবনে ফ্ল্যারিশ করে যাবে। আমি একটু ফোন দেখে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন। আমি একটু আমার নিজের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্বন্ধে? নিজের সম্বন্ধে। কি নাম বলুন? সাউন্ডটা কমবে। রঞ্জিত দাস। কি নাম? রঞ্জিত দাস। রঞ্জিত দাস। রঞ্জিত দাস। রঞ্জিত বাবু কোথা থেকে কথা বলছেন? বেহালা থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন রঞ্জিত বাবু। 1911 19/11 1994 84 সরি 84 84। আরেকবার বলুন। 84 1911 1984 1911 1984, তাই তো? টাইম বলুন। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 6টা 24। সকাল 6টা 24। 6টা 24। কোথায়? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, সেদিন সোমবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানতাম।
হ্যালো। হ্যাঁ শুনছি। আচ্ছা, বৃশ্চিক লগ্ন। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেখে নিই। লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ, দ্বিতীয়ায় শুক্র বৃহস্পতি, তৃতীয়ায় মঙ্গল, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে রাহু, অষ্টম নবম দশম একাদশ দ্বাদশে শনি। আচ্ছা, লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ, চতুর্থপতি শনি, সে হচ্ছে আপনার দ্বাদশে চলে গেল। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে আপনি কিন্তু সায়েন্স কিন্তু হয়নি, বিশেষ করে আর্টস বা কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু আপনার হওয়ার কথা। কমার্স নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, খুব একটা। হ্যাঁ, commerce নিয়েই পড়েছি। এখন বর্তমানে কিন্তু কোনো না কোনো রবি বুধ বুধাদিত্য যোগের কানেকশন রয়েছে কুষ্টিতে। বিশেষ করে চাকরি বাকরি করবেন, কোনো না কোনো চাকরি বাকরির সাথে যুক্ত থাকার কিন্তু সম্ভাবনা, চাকরি কিন্তু আপনি করবেন বর্তমান সময়ে। দ্বিতীয়ায় বৃহস্পতি। তো চাকরি করছেন আপনি? না, ছোটখাটো একটা ব্যবসা আছে। আচ্ছা, মানে যাই হোক ছোটখাটো একটা ছোটোখাটো করছেন। আচ্ছা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আর্থিক সমৃদ্ধি কিন্তু বর্তমানে কিন্তু হচ্ছে না, টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা যাবে, সংকট কিন্তু চলবে, বুঝতে পেরেছেন? এবং রবি কেতু গ্রহণদোষ থাকার জন্য চোখের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা আসার কিন্তু ইন্ডিকেট রয়েছে কুষ্টিতে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা। এবং বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল হবে। চশমা লেগেছে চোখে? না, চশমা পরি। হ্যাঁ হ্যাঁ, পরে। চোখের সমস্যা, কেতুযুক্ত রবি বুধ বুধার সাথে কেতু আর কোনো কারণে জমি জায়গা সংক্রান্ত নিয়ে সমস্যা কিন্তু আপনি জর্জরিত হয়ে যাওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা। এবং সম্পত্তিজনিত ব্যাপার, আর বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল হবে। আচ্ছা, বিবাহিত জায়গাটা এখনো বিয়ে হয়নি, একটু তো বিবাহ বলেই তো দিলাম, বিবাহ জায়গায় গন্ডগোল আছে। রাহুকে ঠিক করান, সপ্তমে রাহু বসে আছে। এবং যেটা সবচেয়ে খারাপ যোগ সেটা হচ্ছে আপনার কিন্তু লগ্নের দ্বিতীয় শুক্র বৃহস্পতি যোগ আছে, বুঝতে পেরেছেন? লগ্নের থাকলে কি হয় স্যার? ও হারা, আপনি এতদিন ধরে দেখছেন, আপনি পরে যোগাযোগ করবেন, রাখুন। আমি চলে আসি দ্বিতীয় পার্টে। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, এই ধননাশ যোগ তৈরি করে বসে আছে, বিবাহ হতে চাইবে না, ক্যাজুয়াল, অত ইসে নেই। হ্যাঁ, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ফোন করে দিল আর কি। যাই হোক, এবার আমার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে দেখুন, আপনি তো জানেন যে ইরানের যুদ্ধ চলছে প্রচন্ড। হ্যাঁ, এবং তার জন্য আমাদের জাহাজ টাহাজ সব আটকে রয়েছে। হ্যাঁ। ফলে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। আমরা জ্যোতিষের কাছেও যাওয়ার দরকার নেই, আমরা নর্মাল কোর্সেই জানি যে খুব খারাপ সময় প্রত্যেকের উপর আসছে। হ্যাঁ। এবার যার অফুরন্ত টাকা আছে সে তাই নিয়ে টিকে থাকতে পারবে। কোভিডের সময় যেটা হয়েছিল। তবে একটা কথা আমি বলে রাখি দাদা, দেখুন, আমি একটা অদ্ভুত লাগে আমার, আজ থেকে 5 বছর আগে যখন আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল, তখনও কিন্তু কোভিডের একটা খারাপ ধারাবাহিকতা চলছে। ঠিক 2026 5 বছর বাদে ফের নির্বাচন এসে গেছে, কাল পরশুর মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে। কিন্তু দেখুন আবার সেই রকম একটা খারাপ সময় চলছে। এটাই হচ্ছে ব্যাপার। আমি একটা কথা বলে রাখি, কিন্তু বৃহস্পতি কিন্তু মার্গী হয়েছে কিছুদিন আগেই, এইটা কিন্তু স্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হবে, এটা আমি আগাম বলে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু স্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। পরিস্থিতি কিন্তু যেটা আপনারা দেখছেন আস্তে 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 এখানে স্থিমিত হয়ে যাবে, অতটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু যাবে না। তবে যেটা কিছুটা হলেও মানে গ্যাস, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, সোনা রূপা, এগুলোর কিন্তু দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এটাই যে বৃহস্পতি বহুদিন বাদে মার্গী হওয়াতে কিন্তু জায়গাটা কিন্তু প্রশমিত হবে। সব রাশির পক্ষেই, হ্যাঁ, বেশিরভাগ রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাবটা কিন্তু ভালো আসবে। যাদের সাড়ে সাথী রয়েছে, শনির সাড়ে সাথী বা ঢাইয়ার প্রভাব রয়েছে, যাদের রাহুর মহাদশা এবং রাহুর মহাদশার সাথে সাথে শনির সাড়ে সাথী চলছে, তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা সংকট কিন্তু চলবে। এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এই জন্য আমি বলি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদাভাবে জাজ করে নিয়ে বিচার করে বুঝতে হবে যে আপনার হরোস্কোপের মধ্যে কি কানেকশন আছে। তবে ওভারঅল বিশ্ব পরিস্থিতি সাপেক্ষে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আসবে। তো এখন ব্যাপার হলো যে এই সময়টা, এই যে অন্নপূর্ণা পুজো, মানে তো মা অন্নপূর্ণা শুধু দান করবার জন্যই আছে। হ্যাঁ, তাকে তার ছবিতেই দেখা যায় আশীর্বাদ এবং অভয় মুদ্রা। ইনি কিন্তু দুর্গার মতন চণ্ডিকা দেবী নয় যে ত্রিশূল হাতে ঘুরছেন। তো ফলে এই রকম দয়ালু দেবী হিসেবে যাকে ধরি আমরা, বা সত্যি তো অন্নপূর্ণা পুজো তো লোকে বাড়িতেও না করলে অন্তত মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, যে ভীষণই জাগ্রত এই ব্যাপারটা।
তো যাদের এই খারাপ সময়টা যাচ্ছে, আপনি বললেন ওই ধাইয়া এবং সাড়ে ধাইয়ার প্রভাব চলছে, তাদের আমি কিন্তু মা দুর্গার প্রয়োগ করছি, দুর্গা কবচ প্রস্তুত করছি, যাদের আর্থিকভাবে প্রচণ্ড সমস্যা সংকটে রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে শনির সাড়ে সাতিতে জর্জরিত অবস্থায় বসে আছে, তাদের কিন্তু কাজগুলো কিন্তু আমি করে চলছি। এবং আমার একটা কাজ হচ্ছে, আমি যখন তারাপীঠে বসে হোম যজ্ঞটা করি, প্রত্যেককে সেখানে নিয়ে আসার চেষ্টা করি এবং নিজে বসে থেকে প্রত্যেকের কিন্তু কাজগুলো কিন্তু হোম যজ্ঞে আহুতি দেওয়াই, এবং এই আহুতিটা 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জিভামূলে এই আহুতিটা কিন্তু আমি প্রদান করাই, যার ফলস্বরূপ কিন্তু মানুষ কিন্তু ভালো থাকে এবং ভালো রেজাল্ট কিন্তু পায়। এবং এই সময় কিন্তু আমি দেবো, সেই প্রয়োগগুলো দেবো, কিন্তু লিমিটেড। আমার প্রয়োগ কিন্তু একেবারে যে আনলিমিটেড বেশি অনেকটা তৈরি করব তা কিন্তু না, কিছু লিমিটেড লোককে যাদের প্রচণ্ড দুরাবস্থার সম্মুখীন হয়ে বসে আছেন তারা কিন্তু নেবেন। এবং আরেকটা আমি কথা বলে রাখি, যারা আমাকে 2 বছর 1 বছর আগে দেখিয়েছেন, হ্যাঁ, তারা অনেকে হয়তো অর্থের অভাবে মনে করছেন যে আপনার আর্থিক সংকট রয়েছে, আপনি এত টাকা দিয়ে প্রতিকার নিতে পারবেন না, তাদের জন্য কিন্তু আমি একটা ইনস্টলমেন্টের একটা কিন্তু ব্যবস্থা কিন্তু আমার রয়েছে, সেটা ব্যবস্থা কিন্তু আমি করেছি। যারা আমার সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ, অনলাইনে যখন আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে তারপরে কিন্তু যোগাযোগ করবেন আধ ঘন্টা 1 ঘন্টা বাদ থেকে, তারপর কিন্তু আমি বলে দেবো প্রসেসটা কী রয়েছে, সেভাবে যদি করেন। এবং আমার সামনেই কিন্তু তারাপীঠে হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে এবং সেখানে কিন্তু মানুষের সেই গ্রহদোষ খণ্ডনের কাজ কিন্তু আমি করে যাব। আচ্ছা, আমি একটু জানিয়ে দিই যে আগামী 17 তারিখ মেচেদা, 18 তারিখ মেদিনীপুর, 20 তারিখ আসানসোল, 21 তারিখ দুর্গাপুর, 22 তারিখ দমদম, এরপরেরটা খুব ভালো করে মার্ক করে নিন। 22 তারিখ দমদমের পর 25 তারিখ তিনি বাঘাযতীনে থাকবেন এবং 26 তারিখ বিশাল হোমযজ্ঞ, পুজোকে কেন্দ্র করে বিরাট হোমযজ্ঞ, বহু মানুষের আগমন হবে, আপনিও আসতে পারেন। এই 26 তারিখের পুজো যারা দিতে চান তারা অবিলম্বে এখন থেকেই যোগাযোগ করবেন। দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে, এই আমি যেখানে বসে আছি ঠিক তার তলায় ব্রাউন কালারের একটা এইটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে দ্রুত আপনারা কিন্তু যারা পুজো করাবেন তারা কিন্তু যোগাযোগ করবেন। 26 তারিখ হোমযজ্ঞের ব্যাপার আছে, 27 তারিখ রানাঘাট, 28 তারিখ চুচুড়া, 30 তারিখ কোচবিহার, 31 তারিখ ফালাকাটা। এই নর্থ বেঙ্গলে তিনি আবার যাচ্ছেন। পয়লা এপ্রিল জলপাইগুড়ি, 2রা এপ্রিল শিলিগুড়ি, 3রা এপ্রিল কালিয়াগঞ্জ, 4ঠা এপ্রিল মালদা। তো এইটা হচ্ছে কি তার মানে চলার পথ। এটা টোটালটা চৈত্র মাসের রুটিনটা বললাম আপনাদের। মেচেদা মেদিনীপুর এই সামনেই রিসেন্ট রয়েছে, যারা হাওড়া জেলার ওই সমস্ত জায়গা থেকে যারা প্রচুর ফোন করেন, যারা হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু মেচেদার চেম্বারটা রয়েছে এবং মেদিনীপুরের চেম্বারটা সামনেই রয়েছে এবং দুর্গাপুর আসানসোল সামনেই কিন্তু এগুলো চেম্বার কিন্তু থাকছে। হ্যাঁ, বাঘাযতীনের চেম্বারটা তো থাকছে যাদবপুরের কাছে। তো সেই সাউথের তো সেই জায়গাগুলোকে আপনারা যোগাযোগ করলে সেই চট করে একটা একটুখানি হরস্কোপ দেখে দিন না। হ্যালো, কে কথা বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন, কি নাম? সৌরভ ব্যানার্জি। সৌরভ ব্যানার্জি কার সম্বন্ধে? হ্যাঁ, আমার ছেলে সৌরভ ব্যানার্জি সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন সৌরভের। ডেট অফ বার্থ হচ্ছে 22/12/86। 22/12/86। 86। হ্যাঁ, 86। টাইম বলুন। সকাল 10টা 10। সকাল 10টা 10, তাই তো? বহরমপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, সকাল 10টা 10 বহরমপুর, 22/12/86। আচ্ছা, এটা সোমবার ছিল? সোমবার ছিল, হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, দেখিয়েছেন কোন জ্যোতিষী দেখিয়েছেন? মঘা নক্ষত্র পাড়ার একজনকে দেখিয়েছিলাম। আচ্ছা, মঘা নক্ষত্র। আমি দাদার কাছে যাওয়ার ইচ্ছা। না, দাদার কাছে আসার কথা বলছি না আমি, মানে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, লগ্নে মঙ্গল রবি, মানে লগ্নে মঙ্গল বৃহস্পতির যোগ আছে। লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, দ্বিতীয় রাহু, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, সপ্তমে চন্দ্র, অষ্টমে কেতু, নবমে বৃহস্পতি, ভাগ্যভাবে শুক্র, দশমে বুধ শনি। আচ্ছা, একাদশে রবি। আচ্ছা, দেখে নিই। এও সায়েন্স নিয়ে পড়াশোনা করার যোগ না, আর্টস অথবা কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা করবে। বর্তমানে কিন্তু
বিয়ে নিয়ে বিশেষ করে আপনার প্রশ্ন থাকার কথা, তাই তো? হ্যাঁ 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 আপনার ছেলে কি হয়নি। আর্টস বা কমার্স নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ কমার্স নিয়ে। কমার্স নিয়ে নিয়ে পড়েছে। বিয়ে কিন্তু হতে চাইবে না, বিয়ে নিয়ে গন্ডগোল হবে, বুঝতে পেরেছেন কি কেন বলছি? বিয়ে নিয়ে প্রবলেমটা কেন হচ্ছে? বিয়ে নিয়ে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, 1 নম্বর শুনে নিন। 2 নম্বর কথা হচ্ছে ওর কোনো একটা রিলেশন ছিল, সেই রিলেশন কেটে গেছে, ওকে? তার জন্য কিন্তু ও ডিপ্রেশনে পড়ে ও কিন্তু বিয়ে করতে চাইবে না এবং বিবাহ দিতে আপনি পারবেন না। আপনি লিখে নিন এই জায়গাটা যতক্ষণ না ঠিক করবেন, বুঝতে পেরেছেন? যতক্ষণ কি না এই সমস্যাটা কি জায়গাটা। আপনি বলুন তো, আপনার কি কি আর ছেলে মুখের উপরে কথা বলে, চটকাট কথা বলে, আপনি হ্যাঁ, জিজ্ঞেস করুন। আপনার প্রশ্নটা কি? হ্যাঁ ছেলে- আপনার কেন ফোন করেছেন কেন? ও বিয়ের ব্যাপারে। হ্যাঁ, মানে বিয়েতে কি সমস্যা হচ্ছে এটা বলুন রাজদীপ শাস্ত্রীকে। বিয়েটা ঠিক ম্যাচিওর হচ্ছে না। আমি তো তাই বললাম আপনাকে, আমি তো হ্যাঁ, আপনার কাছে হ্যাঁ, শুনে হ্যাঁ। কিছু বলবো না, আমি তো দেখতেই পাচ্ছি যে এখানে দ্বিতীয়ায় রাহু বসে আছে, এই বিয়ে কিন্তু হতে চাইবে না। ছেলে চটকাট কথা বলবে, দেখবেন মুখের ওপরে ঠাস ঠাস করে কথা বলবেন, দেখবেন। আর ছেলে হাতে কিন্তু টাকা পয়সা রাখতে পারবে না, প্রচুর খরচা হবে, বুঝতে পেরেছেন? চাকরি বাকরি করবে কিন্তু ছেলে শখ শৌখিনতা যথেষ্ট বেশি। এমনি ভবিষ্যতে কিন্তু এই যে মানে দ্বিতীয় রাহু আর মঙ্গলটাকে যদি আপনি ঠিক করাতে পারেন লগ্নে, তবে কিন্তু 2027 সালের মোটামুটি এপ্রিল মের পরে আপনি বিবাহ দিতে পারবেন। 27 না হলে কিন্তু আপনি এই ছেলের এই যোগ কেটে গেলে আর বিয়ে দিতে পারবেন না ছেলের, বিবাহতে প্রচন্ড। দাদা হ্যাঁ, আপনার কাছে গেলে এটা ঠিক হবে তো? আপনি যোগাযোগ করুন, আপনি আপনার বাড়ি কোথায় বললেন? পরে ওই বহরমপুরে? বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। বহরমপুর। হ্যাঁ, বহরমপুরের কাছাকাছি কোথায় বসেন? বহরমপুরে আপনি রানাঘাটে যোগাযোগ করবেন, কৃষ্ণনগরে হ্যাঁ, যোগাযোগ রানাঘাট। করবেন, ঠিক আছে? তো বহরমপুর আসেন তো? বহরমপুরে আসেন না? যাওয়া হয়, বহরমপুরে ওই সেটা আপনাকে একটু টাইম নিতে হবে। আর রানাঘাট আর কৃষ্ণনগরটা আপনি সামনেই পেয়ে যাবেন, ঠিক আছে? বহরমপুরের লোক চলে আসে, অসুবিধা তো কিছু নেই। রানাঘাটে? হ্যাঁ, রানাঘাটে দূর দূরান্ত থেকে লোক চলে আসে, সব জায়গায় তো বসা সবসময় সম্ভব না। না না, সম্ভব না। হ্যাঁ, আর আপনি বেসিক্যালি নর্থ বেঙ্গলকে তো সময় হ্যাঁ, দিতেই হয়, সময় দিই এবং- সেখানে আপনি 1 নম্বর জ্যোতিষী। হ্যাঁ, মানুষের আশীর্বাদ ভালোবাসা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি কাজটাকে খুব পছন্দ করি এবং বিশেষ করে মানুষকে বলে দিই আগাম। হয়তো মানুষ রাগ করে যে আপনি এই কথাটা কেন বলছেন, আমি যে বলছি সমস্যা আচ্ছা, আছে। অনেক গরিব দুঃখী মানুষ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যারা হয়তো পয়সার অভাবে জ্যোতিষের কাছে যেতে যেতে পারে পারে না। না, হ্যাঁ। হ্যাঁ, তারাও আমার কাছে আসতে পারেন, কারণ আমি তাদের জন্য একটা সুযোগ কিন্তু দিচ্ছি। সেই সুযোগটা কি তাদের দিচ্ছি, যে তারা যাদের আর্থিকভাবে দুরবস্থার শিকার রয়েছেন, তাদের কিন্তু রেমেডির ক্ষেত্রে, যাদের রেমেডিটা হচ্ছে, তাদের কিন্তু ইনস্টলমেন্টের আমি একটা ব্যবস্থা শুরু করেছি প্রচুর মানুষের জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই সুবিধাটা আমার থেকে নিয়ে নিতে পারেন। এবং বিশেষ করে তারাপীঠের হোমযজ্ঞ থেকে শুরু করে অনেক জায়গায় যারা প্রতারিত হয়েছে নানাভাবে, মানে আপনার বিশ্বাস চলে গেছে, তারাও কিন্তু আমার কাছে আসতে পারেন। আমি কিন্তু বলি যে মানুষের জন্য আমি কিন্তু সদা সর্বদা উপস্থিত থাকি। এবং আরেকটা কথা হচ্ছে, ফোনটা কিন্তু আমার 24 ঘন্টা খোলা থাকে, যেই ফোনটা কিন্তু আমি রিসিভ করি। আমার কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। হ্যাঁ, মানুষের এই শাস্ত্র নিয়ে পথ চলা, যখন মানুষের পাশে থাকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সেই কথাই আমাকে বলেছেন, ওনার সাথেও আমার যখন কথোপকথন হয়েছে, মানুষের পাশে থেকে মানুষের জন্য আমি কিন্তু সদা সর্বদা কাজ করে চলছি এবং করে আগামীতেও চলবো। এই বার্তা নিয়েই কিন্তু আপনাদের সামনে আমার আশা। ধন্যবাদ রাজদীপ শাস্ত্রী ভাই। আবার আমরা কিন্তু সামনের রোববার দিন ঠিক দুপুর 3টের সময় হাজির হব। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার।